নমস্কার, দেখছেন দুর্নিবার বাংলার সঙ্গে আমি মানুষ। সামনে লোকসভা ভোট। ইতিমধ্যে 7 দফা লোকসভা ভোট এ রাজ্যের জন্য অর্থাৎ পশ্চিমবাংলার জন্য ঘোষিত হয়ে গেছে। 19 তারিখ থেকে প্রথম ফেজ শুরু। যদিও দক্ষিণবঙ্গে 1 জুন ভোট, যথেষ্ট সময় আছে। আমরা বিভিন্ন দুর্নিবার বাংলার পক্ষ থেকে বিভিন্ন এরিয়াতে আমরা ঘুরছি এবং বিভিন্ন বিধানসভা ভিত্তিক যে তথ্য উঠে আসে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে পৌঁছেছি সোনারপুর দক্ষিণ বিধানসভা অন্তর্গত। সোনারপুর দক্ষিণ বিধানসভার চালচিত্র কী চলছে, সোনারপুর দক্ষিণ বিধানসভার যে সমস্ত নেতৃত্বরা একসময় সিপিএমের বিরুদ্ধে চোখের চোখ রেখে যারা লড়াই করে একটা সময় তৃণমূলকে দক্ষিণ বিধানসভায় নিয়ে এসেছিল, তাদের পরিস্থিতি এখন কি, তারা কী অবস্থায় আছে। যদিও এখানকার বর্তমান বিধায়ক বহিরাগত, অর্থাৎ বাইরে থেকে তাকে এনে এখানে দাঁড় করানো হয়েছিল লাভলি মৈত্র অভিনেত্রী। তিনি কিন্তু এখানকার অভিনেত্রী এবং বিভিন্ন সমীকরণ দিয়ে কিন্তু সোনারপুর দক্ষিণ বিধানসভাটা তিনি চালাচ্ছেন। সংগঠনও কিছু সমীকরণ তিনি বদলেছেন। পাশাপাশি এবারেও যাদবপুর থেকে যে প্রার্থী দাঁড়িয়েছেন তৃণমূলের, তিনি কিন্তু একজন অভিনেত্রী সায়নী ঘোষ, অর্থাৎ যুবনেত্রী সায়নী ঘোষ। এই দুই অভিনেত্রী আগামী দিনে কতটা তৃণমূলকে টানতে পারবে। দক্ষিণ 24 পরগনার একদম তৃণমূলের শক্ত ঘাঁটি এই যাদবপুর লোকসভা কেন্দ্র, তার প্রাণ কেন্দ্র বলা যেতে পারে সোনারপুর দক্ষিণ বিধানসভা। যারা একটা সময় সোনারপুর দক্ষিণ বিধানসভার একদম তৃণমূলের জন্মলগ্ন থেকে এখানে সংগঠনটা সাজিয়েছিলেন, তারা এখন কি পজিশনে আছে, তারা কিভাবে এই লোকসভা ভোটটা দেখছে, সব কিছু আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে পেয়েছি সোনারপুর দক্ষিণ বিধানসভা, অর্থাৎ সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত সোনারপুর টাউনের দীর্ঘদিনকার টাউন সভাপতি, পাশাপাশি একটা সময় সংগঠন, পুরো এই বিধানসভার সংগঠনটা যার হাতে তারুর মতো চেনা ছিল বা যার দায়িত্ব ছিল, যার চোখ দিয়ে দক্ষিণ বিধানসভার তৃণমূলকে দেখতেন, সেই রঞ্জিত রায়কে আমরা এই মুহূর্তে দুর্নিবার বাংলায় পেয়েছি। আমরা তার থেকে জানবো এই লোকসভা ভোটটা কতটা তাৎপর্যপূর্ণ এবং এইখানকার সংগঠন এই মুহূর্তে কোন জায়গায় আছে। রঞ্জিতা, আপনাকে স্বাগত। নমস্কার, দুর্নিবার বাংলার সম্পাদক মানুষ মণ্ডলকে। শরীর কেমন আছে এই মুহূর্তে বলুন? শরীর ভালো আছে, শরীর ভালো আছে। শরীর আপনার ভালো আছে, কিন্তু আপনার দল খাতায় কলমে বলছে আপনি অসুস্থ। এখন ব্যাপারটা বলতে পারে, দূর থেকে অনেক অনেক কথা বলতে পারে। আমি আমার শরীর সম্বন্ধে বলতে পারি আমি ভালো আছি। ভালো আছে অবশ্যই। এখন এখন ফিল্ডে কাজ করা বা একদম মানে জনসংযোগ সংগঠন করার মতো পরিস্থিতি আছে শুধু? রাজনৈতিক সংগঠন করতে গেলে যে শক্তির দরকার, হয়তো সেটা আমি যেভাবে করে এসেছি, তখন বয়স কম ছিল, এখন বয়স বেড়ে যেটুকু গতি কম আছে সেটুকুই কম। সেক্ষেত্রে আপনার পিছনে এই তকমাটা লাগিয়ে দেওয়া হলো, জীবন মুখোপাধ্যায় অসুস্থ, রঞ্জিত রায় অসুস্থ, পার্টি করার মতো জায়গায় এই জিনিসগুলো তকমাগুলো লাগানো হলো, লাগানো পারা যাদের লাগুক আমার তাতে কোনো দুঃখ নেই, লাগাতে পারে। জানি না, আমি তো আমার শত্রুও আছে মন ধারণা করতে পারি না। হয়তো কেউ মনে করেন রঞ্জিত রায় থাকলে অসুবিধা হবে, দুর্নীতি করলে রঞ্জিত রায় ধমকায় চমকায়, দলের বদনাম হচ্ছে বলে আপত্তি করে। না বলার লোক থাকলে দলটা ভালো থাকে। দাদা, আমি একদম প্রথমের দিকে যাব। যখন আপনি আমি যতদূর খবর আছে ডানপন্থী রাজনীতি থেকে আপনার পারিবারিক রাজনীতি শুরু, বা আপনি প্রথম থেকে ছাত্র পরিষদ করতে, আপনার কোন সাল নাগাদ আপনার রাজনীতিতে ফিরে আসা মানে প্রত্যক্ষভাবে, তখন বয়স না বুঝে রাজনীতি ঝান্ডাটা ধরেছিলাম সিপিএম এর রাজচক্ষু, তখন সবে শুরু হয়েছে। 77-এ সিপিএম ক্ষমতায় আসলো, আর 81 তখন সিপিএম ভূমি সংস্কার নিয়ে খুব লম্পজম্প করছে। লম্পজম্প করছে দেখতাম পাড়ার বয়স্কদের, তখন তার আগে কিন্তু পুরো পার্টি কালারে বিচার হতো না। পাড়ার বয়স্করা কোনো অন্যায় কেউ কাজ করলে সরাসরি লোকেরা যেমন পাড়ায় একটা সালিসি করে মিটিয়ে দিত। ওই সময় সিপিএম এর প্রবেশ হলো পঞ্চায়েতের মাধ্যমে, এবং পাড়ার বয়স্কদের অপমান করতো সিপিএম এর লোকেরা। আমি এটা দেখেছি, দেখে তখন মনে হলো আমাদের তখন কত 81 সালের বয়স সমাজ 17 বছর। আচ্ছা, সেই সময় মনে হলো আমাদের একটু মুখে দাঁড়ানো দরকার। এই ভুল করে হোক ঠিক করে হোক একটা ঝান্ডা পেয়ে বাবা, কিংবা আমাদের পরিবার কম বেশি ধারণার লোক ছিল, আমরা কংগ্রেসের ছাত্র ছাড়া রাজনীতি আরম্ভ করলাম। আর আমরা পরিবারে কি প্রত্যক্ষ রাজনীতি কেউ ছিল? প্রত্যক্ষ রাজনীতি আমি করেছি, কিন্তু সমর্থন কংগ্রেস সমর্থন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন নতুন দলপতির সঙ্গে আলাপ কিন্তু অনেক পরে। আমি 84-এ প্রথম মমতাদিকে দেখি
গোবিন্দ নস্করের বাড়িতে। এই ত্রিপুরের মমতাদি যখন যাদবপুর লোকসভায় দাঁড়িয়েছে, আর গোবিন্দদার কাছে এসছে যে যাদবপুর লোকসভার কিছু এলাকা প্রচার করতে হবে, আমার কিন্তু মনে আছে খুব। হ্যাঁ, কারণ মমতাদি আমার থেকে ম্যাক্সিমাম হলে বছর নয় বয়সে বড়, আমার যে ধারণা তখন মমতাদি, আমি যেটুকু বয়স আর আমার বয়স তখন 20 হবে, আর মমতাদি 29 এরকম হবে আমার যে ধারণা। হ্যাঁ, কম বেশি হতে পারে, জানি না। সেই প্রথমে আমি মমতাদিকে দেখি, এবং আমাদের নির্মলা তখন নেতা ছিল, নির্মলার সঙ্গে মমতাদির বাড়িতে যাওয়া, আমি নিজে যাওয়া, এগুলো হয়েছে। পরবর্তীকালে যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হলো, তাহলে তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে, মমতাদির সঙ্গে আছে। সেক্ষেত্রে আপনাদের তখনকার নেতা কে ছিল? রবীন্দ্র নস্কর। আমাদের না, তৃণমূল হওয়ার সময় গোবিন্দদার নেতা ছিল, গোবিন্দদার নেতা ছিল কংগ্রেস আমলে। তৃণমূল হওয়ার সময় ছিল মনাদা, মানে অরূপ ঘোষ। আচ্ছা, যখন আপনারা যখন এই জায়গাটার পরিস্থিতি তখন কি ছিল? যখন ধরুন ৭৭-এ যখন আসছে সিপিএম, তখন সোনারপুর দক্ষিণের চিত্রটা কি ছিল? তখন পার্টি রেশিও কেমন ছিল? কোন পার্টি কেমন? প্রথম কথা হচ্ছে ৭৭-এ আমি রাজনীতিটা করিনি, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে সোনারপুর দক্ষিণ উত্তর হয়েছে কিন্তু 11 সালে। তার আগে একটাই সোনারপুর, এবং এই সোনারপুর মানে হচ্ছে সন্ত্রাস প্রবণ একটা বৃহত্তর এলাকা ছিল, যেটা কেয়াদা 1, 2, কামরাবাদের একটা পাহাড়, বৃহত্তর সন্ত্রাস প্রবণ এলাকা। হ্যাঁ, সেই সব জায়গায় রাজনীতি করতে গেলেও দম লাগবে, এবং কর্মীর সংখ্যা তখন সত্যিকারের কংগ্রেসের অনেক কম ছিল। আমরা যেটুকু আমাদের ক্ষমতায়, যেটুকু নেতারা নির্দেশ দিয়েছি আমরা পালন করার চেষ্টা করেছি। তখন তো দলের শেখার, তখন তো আমার নেতৃত্ব দেওয়ার নয়, তখন দলের কর্মী হিসাবে শেখার আগ্রহটা বেশি, সেটা করতাম। তারপরে যে সময় তৃণমূল আসলো, ধরুন 98 সালে দল গঠন হলো, তখন সোনারপুর দক্ষিণের চিত্র কেমন ছিল? তখন সোনারপুর দক্ষিণ হয়নি, তখনও সোনারপুর এক অবিভক্ত সোনারপুর চিত্র না ছিল। হ্যাঁ, 98-এ যখন সোনারপুরে তৃণমূল কংগ্রেস গঠন হলো, এবং সোনারপুর কিন্তু মমতাদির হাত ধরেই পরিবর্তন হয়ে গেছে 91 সালের পর থেকে। আচ্ছা, 91 দক্ষিণ কলকাতায় মমতাদি ক্যান্ডিডেট হলেন, সেই পর থেকে কিন্তু সোনারপুরের সিপিএম বিরোধী লোকেরা একটা হলো, একটা ছাড়ার তলায় আসতো। খুব সীমিত, কম সংখ্যক না, তখন অনেকটাই। মমতাদি সোনারপুরে পর্যন্ত জিতেছিল লোকসভা নির্বাচনে, সোনারপুর বিধানসভায়। হ্যাঁ, সেইখান থেকে সোনারপুর আস্তে 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 পরিবর্তন হলো, এবং 98 2001 সালে নির্বাচনে নির্মলা জিতলো। 2001 সালের বিধানসভা নির্বাচনে সোনারপুর থেকে জিতলো নির্মল মণ্ডল। বিরাট পরিবর্তন তখন হয়ে গেছে, এবং আমাদের তো মমতাদি একটা জিনিস শিখেছিল যে লড়াই সিপিএম এর সঙ্গে। সিপিএমকে যতক্ষণ না সরাতে পারছি ততক্ষণ শরীরের সমস্ত রক্তবিন্দু যদি শেষ হয়ে যায়, লড়াই চলবে, লড়াই তো করা যাবে, সেটা আমরা করেছি। সেক্ষেত্রে তারপরে যখন ধরুন পুরোপুরিভাবে 11টি এখানকার বিধানসভা পেলেন, ক্ষমতায় আসলেন, তখন আপনার এই তৃণমূলের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? তখন আপনার কি দায়িত্ব ছিল? আমি কোনোদিন ওই পদ পাবো ওই চিন্তা করে কিন্তু রাজনীতি করি, সেটা আমরা প্রথম থেকেই দেখি। কারণ আমি ওই সংগঠক হিসেবে কাউন্সিলর হবো, কি পঞ্চায়েত মেম্বার হবো, কি অন্য কিছু হবো, এই কোনোদিনই চিন্তা করি দল ভালো বুঝতে দেবে, নাহলে দেবে না, এটা একটা ইসে ছিল, পরিষ্কার করা। আর 2011 সালে যখন জীবন মুখোপাধ্যায় জিতলে, তার আগে জীবন মুখোপাধ্যায় সোনারপুর টাউনের সভাপতি ছিল। উনি তখন আমাদের সাংগঠনিক রীতি পদ্ধতি, যেটা কংগ্রেসি কালচারে ছিল, কংগ্রেসি ঘরানা, সেটা হচ্ছে ব্লক প্রেসিডেন্টের ক্ষমতা আছে, ক্ষমতা মধ্যে পরে টাউন প্রেসিডেন্ট তৈরি করা, অঞ্চল প্রেসিডেন্ট তৈরি করা। এই খাতিরে জীবন মুখোপাধ্যায় আমাকে সোনারপুর টাউনের প্রেসিডেন্ট করল 2011 সালে। তখন আমরা পর্যন্ত এটা জানতাম। পরবর্তীকালে যখন তৃণমূল ভবনে মুকুল্লার কাছে যাওয়া হলো, আমি জীবন মুখোপাধ্যায় আরেকজন ছিলেন, আমার ঠিক নামটা মনে পড়ছে না, তখন কথায় কথায় জীবনবাবু বললেন যে রঞ্জিতকে আমরা সোনারপুর টাউনের প্রেসিডেন্ট করি। তখন মুকুলদা বললেন যে আপনি করেছেন, মানে এখন তো দল এইভাবে হয় না, এখন আপনাকে রঞ্জিতের নাম প্রস্তাব করে জেলা সভাপতির কাছে পাঠাতে হবে, জেলা সভাপতি সেটা রাজ্য সভাপতির কাছে অনুমোদন নেবে, নেওয়ার পর সেটা
জেলা সভাপতি ঘোষণা করবে বলে এটাই নিয়ম। সেই পদ্ধতি। তারপর হ্যাঁ তারপর আপনি সোনারপুর টাউন এবং রুরালের কিছুটা অংশ আপনার। রুরালটা আমার দায়িত্ব নয়, কিন্তু যেহেতু দলের নেতৃত্ব বলতো এটা দেখে দিতাম। তখন যে 11 সময় যখন আপনারা রাজনীতিটা এখানে করছেন, সিপিএম তখন পৌরসভায় রয়েছে, যথেষ্ট ক্ষমতায় রয়েছে, আপনাদের তখন এই তৃণমূলটাকে এস্টাবলিশ করতে কতটা ঘাম ঝরাতো? না, প্রথম কথা বলি, সিপিএম 8 সালের পর থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। 11 আমরা ক্ষমতা এসেছি, আর 9 সালে আমরা পৌরসভা পাই। তৃণমূল কংগ্রেস সোনারপুর পৌরসভা 9 সালে পাই। যার জন্য ওই সময় সিপিএম আর ছিল না, সিপিএম ধরেই নিয়েছিল আমরা 11 জিততে পারবো না, এটা ধরে নিয়েছিল। 8 সালে যখন আমাদের 6 সালে সিঙ্গুর, 7 সালে নন্দীগ্রাম হয়ে গেল, নেতাই ফেতাই সব কিছু, ওই 11 সালে গিয়ে যখন হলো, তারপরে সিপিএম এর কোনো সময় জায়গা ছিল না। অনেকদিন আগে থেকে সিপিএম স্যারেন্ডার করতে মঙ্গল পরিস্থিতি। হ্যাঁ। এইবার আসলো আপনাদের, তারপর থেকে আপনাদের প্রধান প্রতিপক্ষ কারা হলো? দল তৃণমূল দলটাই কি তৃণমূল দলের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানো? না, ভালোই চলছিল। 2011 পর আসলো 2016, তখন সিপিএম আর কংগ্রেস মিলে জোট করে বিধানসভায় দাঁড়ালো, এবং একটা হাওয়া তোলা হলো যে এবারে তৃণমূল হাঁটছে। বহু লড়াই হয়েছে, লড়াইটা ওই একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া। হয়তো প্রতিষ্ঠান যতই করুক, মহাদিকে এত জনগণের প্রোগ্রাম, তাও কিন্তু প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হচ্ছিল। যাতে হয়তো কিছু কর্মীদের ভুল ত্রুটির জন্য হতে পারে, হ্যাঁ, আমাদের ভুল ত্রুটির জন্য হতে পারে, জানি না ঠিক সেটা। সেখানে আমাদের 2016 সালে ভয়ঙ্কর লড়াইয়ের পর আমরা 211 জিতলাম, 211টা আসন পেয়ে। ঠিকই চলছিল, সব কিছু ঠিক চলছিল। 2011 সালে যখন অবিভক্ত সোনারপুরটা ভাগ হলো, ভাগ হওয়ার পরে তখন দুটো ভাগ হলো, উত্তর দক্ষিণ হয়ে গেল, উত্তরে সংগঠন চেঞ্জ হলো, আপনারা দক্ষিণ সংগঠনে চলে আসলেন। সেখান থেকে আপনাদের কি কোনো সর্বজন গ্রহণযোগ্য নেতা কি তৃণমূলের গড়ে ওঠেনি সোনারপুর দক্ষিণ থেকে? অ্যাকচুয়াল পুরো ব্লক পর্যায়ে নেতৃত্ব তৈরি করা হয়নি। এই খামতিটা কাদের ছিল? খামতিটা আমাদেরই, যারা এলাকায় রাজনীতি করেছে তারা পকেটে নেতা তৈরি হয়েছে। আমার বক্তব্য ঠিক সেইখানে। যখন 2016 সালে আপনারা ফল ভালো করলেন, 2021-এর আগে দেখা গেল যে সোনারপুর দক্ষিণ বিধানসভা নিয়ে বিভিন্ন রকম তথ্য উঠে আসছে, রিপোর্ট উঠে আসছে যে সোনারপুর দক্ষিণ বিধানসভায় দেখা গেছে যতগুলো শক্ত ঘাঁটি আছে তৃণমূলের, দক্ষিণ বিধানসভায় এত পকেট তৈরি হয়েছে, প্রায় 18 থেকে 20টা পকেট তৈরি হয়েছে, যে পকেটগুলোকে মেটানো লোকাল নেতাদের পক্ষে সম্ভব না। এই সিচুয়েশনটা কেন, কি কারণে? সব ওই কাটমানি, এই ধরনের সমস্যা, নিজস্ব ইনকাম, নিজস্ব একটা ছোট্ট এলাকায় করে পাবো, এই প্রবণতা চলে আসে। একটা ওই কথাটা সম্পূর্ণ সত্য না হলেও খানিকটা সত্য। প্রথম কথা, অবজারভারের অভাব ছিল। লক্ষ্য রাখা, একটা কাউন্সিলর কি কাজ করছে, একটা টাউন সভাপতি কিংবা অঞ্চল সভাপতি কি কাজ করছে, এটা দেখার জন্য ব্লক কমিটি গঠন করা দরকার ছিল। কিন্তু সোনারপুর ব্লকটা আবার দুটো বিধানসভা, একদম, এটা একটা বড় প্রবলেম। সেই জায়গাগুলোর খামতি হয়ে গেছে, যে ব্লক প্রেসিডেন্ট নেই, টাউন প্রেসিডেন্টকে অবজার্ভ করার মতো লোক নেই, কাউন্সিলরদেরকে অবজার্ভ করার মতো লোক নেই, অঞ্চল সভাপতিদেরকে অবজার্ভ করার মতো লোক নেই। তার যে যার মতো করে একটা গোষ্ঠী, আজকে এর বিপক্ষে ও, ওর বিপক্ষে ও, এইভাবে গোষ্ঠীর বিন্যাস হয়েছে। সোনারপুরের রাজনীতিটা আপনি খুব একদম গ্রাসরুট লেভেলে নেমে পড়েছেন। আপনার কি মনে হয় যে কখনো সোনারপুরে একজন বিধায়ক হওয়ার মতন, সোনারপুরের শিক্ষিত মানুষের বসবাসের জায়গা, যথেষ্ট এডুকেটেড মানুষ, জনসংখ্যা এখানে, বাইরে থেকে বিধায়ক গেলে এখানে দিতে হলো কেন? কোন জায়গাটা হায়ার নেতৃত্ব মনে করছে যে এখানটাতে লোকাল বিধায়ক বা লোকাল ক্যান্ডিডেট করলে দল বিড়ম্বনায় করতে পারে? কোন জায়গাটা? এটা 2016 সালের পরে থেকে কালচারটা তৈরি হলো। নিজেদের মধ্যে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব, কেউ কার কথা শুনছে না, এদিকে একটা, ওদিকে একটা কথা, ওইদিকে একটা কথা, এদিকে একটা কথা। আমি সমস্তটা ভেঙে বলছি না, হচ্ছে। ওই সময় যদি দল উপরে যারা নেতৃত্ব আছে তারা এই শক্ত হাতে করতো, ওখানে ব্যাপারটা শেষ হয়ে যেত। কিন্তু ব্যাপারটা কন্টিনিউয়াসলি জিয়ে রাখবো, কন্টিনিউয়াসলি হয়ে গেল, কিছুই ছিল না। যার সঙ্গে যার দ্বন্দ্ব তাদেরকে ডেকে নিয়ে বসতে আমার মনে হয় অনেকটাই সমস্যা বেড়ে। এই জায়গাটা আসবে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে
আপনি রাজনীতি ফুল টাইমার ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে জীবন মুখোপাধ্যায় অধ্যাপক মানুষ এখানে কি করেন, কোথাও কি সোনারপুর রাজনীতিতে উনি 10 বছরের বিধায়ক এবং একটা সময় এখানকার বিধানসভা প্রেসিডেন্টও ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে একজন ফুল টাইমার না হয়ে একজন পার্ট টাইমার বলা যেতে পারে, যেহেতু একদিকে অধ্যাপক মানুষ এখানে কি করতেন, ওনার মতন একটা মানুষ নয় যদি একজন ফুল টাইম সংগঠক হতে, তাহলে সেক্ষেত্রে আরো একটু মজবুত হতো বলে মনে হয়। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা আমি আবার বলছি, সমস্ত যাকে যা দায়িত্ব দেবে, আমি রাজনীতি খুব বেশি বুঝি না, আমি যদি আমার একে একটা দায়িত্ব দিই, দায়িত্ব সে পালন করছে কিনা, ভালো করছে কিনা, খারাপ করছে কিনা, আমার কর্তব্যটা কিন্তু দেখা। আমি যদি সময় করে উঠতে না পারি, অন্য একজনকে দায়িত্ব দিয়ে বলবো ওর প্রতি তুই ধ্যান দিস, রিপোর্টিংটা আমাকে নিতে হবে। আর আমি যদি ধ্যান না দিই, তাহলে সে কি কাজ করছে, করতে করতে কতটা কি করলো, একটা সময় সে হাতের বাইরে চলে যাবে, হাতের বাইরে চলে যাবে, যেটা দল এখন হয়েছে, যেটা কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। তখন তাই হয়েছে। এখন কে শিক্ষা জগতের লোক, কে সিনেমা জগতের লোক, আমি তার মধ্যে ঢুকছি না। রাজনীতির খিদে সবার আছে। না, আমি এই জায়গাটা বলছি যে রাজনীতির খিদে আছে, যেমন রাজনীতির হোল টাইমারদের কিন্তু গুরুত্ব সবসময় আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে একটা হোল টাইমার যতটা পর্যবেক্ষণ করতে পারবে, একজন পার্ট টাইমার কিন্তু ততটা পারবে বলে তো আমাদের তো মনে হয় না। সেক্ষেত্রে একজন অধ্যাপক মানুষ, তিনি সংগঠনের মাথায় বসে আছেন, বিধায়ক হয়ে বসে আছেন, সেটা তো আপনাদের দলের যেটা সিস্টেম, যে একজন বিধানসভার বিধায়ক সেই বিধানসভার সংগঠনের চেয়ারম্যান হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় কোন জায়গায় দলের উপর যে নজরদারির কথাটা বলছিলেন, সংগঠনের উপর যে নজরদারি, এটা কোথাও খামতি হয়ে গেছিল, যার জন্য এতগুলো পকেট তৈরি হয়ে গেল। সে তো এই হয়েছে বলেই তো আজকে দল বুঝতে পারছে না, আজকে দল এই জায়গাটায় বুঝতে পারছে এই জন্য যে কিছু একটা তো হয়েছে, নিশ্চয়ই হয়েছে। এত ভালো লড়াই করে যে দলটা ক্ষমতা এসছে, কতদিন হয়েছে? 14 বছর হয়েছে। 14 বছর কি এমন টাইম? আর এত কাজ যে দল সরকার করেছে, একবার শুরু হাতে কর্মীদেরকে দিয়ে দিয়েছে যে তোমরা মানুষের কাছে যাও, গিয়ে বলো, তাহলেই হবে। একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সরকারের সমস্ত পজিটিভ দিক, প্রতিষ্ঠার বিরোধী হাওয়া থাকবে, কিন্তু সেটা এত খারাপ হয়েছে, এত খারাপটা হয়েছে পার্টিকুলার কিছু মানুষের জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী তৃণমূল কংগ্রেসে, দেখা যাচ্ছে 5 জন 10 জনের জন্য আজকে এই জায়গা হচ্ছে। সেক্ষেত্রে সোনারপুরের রাজনীতিতে যখন শুনলেন যে একজন বাইরে থেকে একজন আনকোড়া একটা মুখকে এখানে দেওয়া হয়েছে, প্রতিক্রিয়া কেমন লেগেছিল সেদিন কি মনে হয়েছিল যে এটা দল মনে হয় ঠিক করেন, আপনাদের ধারে কাউকে চাপিয়ে দিন বাইরে থেকে? না না না, সেটা কোনো সময়ের জন্য সেই সময় মনে হয়নি। সেই সময় কোনো সময়ের জন্য মনে হয়নি, কারণ বাইরে থেকে ক্যান্ডিডেট অনেক 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 জায়গায় অনেক রকম হয়। হ্যাঁ, আমি দেখেছি আমাদের শোভনদাকে বাড়াই করে ক্যান্ডিডেট করতে, বিমানদা এখনো বাড়াই করে এনে দিই, এরকম বহু বহু বিষয় আছে। তাহলে ভালো মন্দ মানুষের উপরই বিষয় করে, প্রত্যেককে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার পর তার কার্যকলাপ আমাদের সামনে আসবে, আমরা ভালো মন্দ যেহেতু আমাদের বিচার বিবেচনা আছে, বুদ্ধি দিয়ে বিচার করে নেব। সেই জায়গাটা আসবে যখন লাভলি মৈত্রকে দল এখানে দিল, আপনারা সব রাগ ভুলে গিয়ে, কারো দ্বন্দ্ব ভুলে গিয়ে আপনারা ঝাঁপালেন, এবং লাভলি মৈত্রকে যতটা না প্রেডিকশন ছিল যে খুব কম মার্জিনে জিততে পারবে, আপনারা যথেষ্ট বেশি মার্জিনে তাকে জিতিয়ে নিয়ে আসলেন। তারপরে কোথায় তালটা কাটলো আপনাদের, যে আপনারা প্রত্যক্ষ রাজনীতি থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করলেন কেন? বা আপনি একদম লিখিত, যেখান থেকে সিস্টেম অনুযায়ী যতগুলো লিস্ট এসেছে দলের, দেখা গেছে টাউন সভাপতি আপনি, কিন্তু আপনি ইনঅ্যাক্টিভ, কোথায় তারটা কাটলো? এবারে কথাটা বলি, যখন এখানে 2021 সালে ক্যান্ডিডেট হিসাবে অরুন্ধতী মৈত্রর নাম ঘোষণা করল, আমাদের কাছেও আসলো, আমরা উৎফুল্ল হলাম, কারণ আমরা তার আগে সোনারপুর ডিস্টার্বেন্স হয়েছিল, সেই ডিস্টার্বেন্স অনেকে জানে অনেকে জানে না, তারা তো জানেই। তো সেই জায়গাটাতে যার নতুন ক্যান্ডিডেট পেয়েছি, কথাও দিয়েছিলাম যে শরীরের শেষ রক্তবিন্দু হলেও ওনাকে চিঠি আনবো, এবং অনেকেই অনেক কথা বলেছিল যে এইখানে এই ভোটে জিততে পারবে, এই ভোটে জিততে পারবে, যার দেখার পর দেখা যাবে ভোটে ভালো ভোটে জিতেছে। কিন্তু মজাটা হচ্ছে, যে কোনো একজন নতুন আসতেই পারে। নতুন যদি আমি কোনো জায়গায় যাই, একটা লোক সঙ্গে যখন আলাপ করব, আলাপ হবে,
তারপরে কোয়ারি করতে হবে সেই লোকটা ভালো না মন্দ, কালো না সাদা, সমস্তটা। যেহেতু আমি একজন পদাধিকারী হয়েছি, দায়িত্ববান পদাধিকারী, আমাকে বিচার করতে হবে। কারণ আমি যদি এসেই আমি ভালো বুঝি, তুমি ভালো বোঝো না, তুমি কম বোঝো, আমি বেশি বুঝি, তাহলে যা হওয়ার তাই হয়েছে। সেটিকে লাভলে এসে শুরু করলো জিতে এসে। হ্যাঁ, আমার তো মনে হয় মাস চালে ভালো দিকে এখন এই 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 জায়গা থেকে আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে দেখলাম লাভলি যখন এখানে জিতে আসার পরে দায়িত্বটা নিল, দায়িত্ব নেওয়ার পরে দেখলাম সংগঠনে হাত লাগালো, যথেষ্ট যারা অ্যাক্টিভ মুখ দেখলাম তাদেরকে একদম পিছন সারিতে পাঠিয়ে দিল। যদিও পরবর্তী সময় বিভিন্ন বক্তব্য রাখার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমি এসেই দুর্বৃত্তদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর যারা দুর্বৃত্ত রয়েছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেবো, এই যে স্লোগান, সত্যি কি সংগঠনের এই ধাক্কাটা মারা কি লাভের উচিত হয়েছে? এটা সংগঠনের পক্ষে ঠিক হয়েছে? শোনো, মানুষের মুখ আছে, শব্দ আছে, শব্দ চয়ন করার আগে আমি আবার বলছি কার সম্বন্ধে কি বলছি, কাদের সম্বন্ধে কি বলছি, নিজেকে জাজমেন্ট করে বলতে হবে। তুমি আমায় বলে দিলে, আমি বলে দিলাম ও কালো, এটা নয়। আমি যখন নেতৃত্ব দিচ্ছি আমার সেই যোগ্যতাটা প্রমাণ করতে হবে। আমি 4 মাস 5 মাসের মধ্যে সারা সোনারপুর চিনে ফেলতে পারবো, এটা হয় না। সোনারপুর চিনতে গেলে আমাকে 81 সাল থেকে ঘষতে 2011 সালে টাউনের প্রেসিডেন্ট হই। কত বছর বহু কর্মী, নতুন কর্মী নিজের হাতে করে তৈরি করতে হয়েছে, যে ওই জায়গাটা পূর্ণ আছে, ওই জায়গাটা রেখে দাও, ভালো হবে। এইভাবে সংগঠন হয়, 1 থেকে 2, 2 থেকে 3। এই জায়গাটা আপনি বলতে চাইছেন যে মানুষটা রাজনীতির সম্বন্ধে জ্ঞানও যার নেই, সোনারপুর সম্বন্ধে তো নেই। প্রথম ভাষণে আমরা শুনতে পেয়েছিলাম যে আগে একবার সোনারপুরে কখনো পা দেয়নি, একটা অনুষ্ঠান করতে সোনারপুরের উপর দিয়ে আমি গিয়েছিলাম, সেখান থেকে আমার সোনারপুর নামটা মনে আছে। সেই রকম একটা আনকোড়া মুখ, 2-3 মাস 4 মাসের পরে সব আপনারা যারা 81 সাল 77 সাল তারও আগে থেকে যারা রাজনীতিরা করতেন, নাম করতে, তাদেরকে একদম বসিয়ে দেওয়া হলো, দিয়ে নতুন করে একটা যে মুখ আমদানি করা হলো। সেটা থেকে দলের কতটা জাতি লাগবে, দল কতটা ওখানে বিড়ম্বনায় পড়বে? না, আমরা এত বড় নেতা তো নই। নেতা যদি অত বড় হতাম, দল তো আগেই ডাকতো যে কার ভুল, আমার না অন্য কাউ, সেই আলোচনা করতো। তার মানে সেই আলোচনা হয়নি, তার মানে আমরা অত বড় নেতা নই, পর্যালোচনা কখনো হয়নি। আর দুর্বৃত্ত, ধরো কে আমাকে দুর্বৃত্ত বললো, আমার মুখ আছে, আমি বাজে কথা বলবো না, বাজে কথা বলার প্রশ্ন নেই। কিন্তু এটুকু বলতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে 2টো পঞ্চায়েত হেরে গেলে তৃণমূলের খুব একটা ক্ষতি হতো না। 2টো পঞ্চায়েত হেরে গেলে তৃণমূলের খুব, আমরা এর আগেও হেরেছি পঞ্চায়েত, কিন্তু তৃণমূলের গুডউইলটা ছিল। আজকে গুডউইল নিয়ে আক্রান্ত হয়ে যাচ্ছে মানুষ। কোন জায়গাটা গুডউইল পূর্ণ হচ্ছে বা গুডউইল হচ্ছে? তুমি সাংবাদিক, তুমি ভালোভাবেই জানো, পঞ্চায়েত নির্বাচনে অনেক ঘটনা তুমি জানো। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে যদি চলতে থাকে, সংগঠনকে মজবুত হবে না, ভঙ্গুর পরিস্থিতি? এটা আমি বলতে পারবো। যেভাবে চলছে তৃণমূল কি সোজা পথে চলছে, ঠিক পথে চলছে? আমি গোটা পশ্চিমবাংলার কথা বলতে চাইছি না, আমি দক্ষিণ বিধানসভা। এটা নিশ্চয়ই ঠিক পথে চলছে। যারা তোমার বাড়ি আছে, বাড়িতে যদি আগাছা জন্মায়, তোমার যা কর্তব্য সেটা করা উচিত, এটা আমার ব্যক্তিগত ধারণা। আর তুমি যদি মনে করো এই আগাছা আমাকে অক্সিজেন দিচ্ছে, আগাছা থাকা ভালো, সাপ থাকলেও পোকামাকড় খেয়ে নেবে, ভালো, তা হবে, অসুবিধা নেই। আপনি দীর্ঘদিন ধরে একজন বিধায়কের সঙ্গে কাজ করেছেন, 2জন বিধায়কের সঙ্গে কাজ করেছেন, 3জনের সঙ্গে কাজ করেছেন, সম্প্রতি 2.5 থেকে 3 বছর নতুন একটা বিধায়ক দেখছেন। জীবনবাবু কাজের ঘরানা বা বিধায়ক হিসেবে যতটা দেখেছেন, লাভলির মধ্যে কাজের ঘরানা বা পদ্ধতি কতটা ফারাক মনে হয়? আমি কাকে বেশি নাম্বার দেবেন? নাম্বার আমি কাউকে দিতে পারি, নাম্বার দেওয়ার লোক আমি নই। তবে জীবনবাবুর কাজ থাকতাম সামনে থেকে, অনেকটা দিচ্ছিলাম। পরবর্তীকালে আবার অনেকের আবার এটা ঘোষা হয় যে উনি এমন হামগড়িয়া লোক, জীবনবাবুর সঙ্গে অশান্তি হয়েছে, হ্যাঁ, এরকম অনেকে বলে। আমি আমার সঙ্গে কাউ অশান্তি, জীবনবাবুরও অশান্তি হয়নি,
কাউর অশান্তি নেই। আমি স্ব ইচ্ছায় বসে আছি, আমি স্ব ইচ্ছায় বসে আছি। আর আমার এতটা রাজনীতির খিদে নেই যে আমাকে পদ ধরে রাখতে হবে, আর পদ ধরে রেখে আমি রঞ্জিত রায়, আমি কেউ কেটা এটা বর্ণনা করতে হবে। স্বেচ্ছায় টাউন প্রেসিডেন্টের পদ আপনি রেজিগনেশন দিলেন কেন? দিলাম, আমি বললাম আমার কি বললাম, আমার মনে হয়েছে মানে সম্মান নিয়ে টানাটানি করছে। যেখানে সম্মান পাবো না, ভালো লাগে না, ভালোবাসা নেই, সেখান থেকে দূরে থাকা ভালো। সেক্ষেত্রে দলটাকে তো ভালোবাসে, দলটা ভালোবাসে, বৈষ্ণব হচ্ছে, কিছু করার নেই তো। রক্তক্ষরণ হয় না ভিতর থেকে, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, মেনে নিচ্ছে। কিছু করার নেই। এই বয়সে শুধু ঈশ্বর বিশ্বাস করতে বেশি, আগে কম করতাম, এখন বেশি করি। ঈশ্বরের বাণীতে তাই আছে, সৃষ্টি যখন তার নাশ আছে। দল এত দিচ্ছে, সাধারণ মানুষকে এত প্রকল্প দিচ্ছে, যথেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে কাজের চালচিত্র চেঞ্জ হয়েছে, পরিষ্কার সাধারণ মানুষ যে পরিষেবাগুলো বেতন সেগুলো পাচ্ছে, কিন্তু পাশাপাশি দুর্বৃত্তদের সংখ্যা দলে বাড়ছে, বদনামের সংখ্যা বাড়ছে, বাক স্বাধীনতার জায়গা হারাচ্ছে। এটা কীভাবে দেখবে, কীভাবে বর্ণনা করবে? দেখো, একটা কথা হচ্ছে, আমি তো সাধারণ মানুষের বক্তব্যগুলো একটু শুনি, এগুলো কন্ট্রোল করা। এমন এমন ঘটনা ঘটে যেগুলো শুনতে হয়, বলার দিন থাকে না। আজকের দিনে অনেক ঘটনা যেগুলো শুনতে একমাত্র দিদির মুখটাকে দেখলে কষ্ট হয়। আগেও যেটা ফিলিংস করতাম, এখনও তাই ফিল আছে। কে কি বললো, ফেসবুকে দেখি দিদিকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ ঘটনা দেখানো হয়। আমি বলি মমতা দিই, মানুষ তো আমরা যখন পুরো মানুষ বিরাজ করে না, তার মূল্যায়নটা একটু উল্টো পাল্টা। এটা আমি বলে নয়, আমরা ইতিহাস পড়ে দেখেছি রামকৃষ্ণকে পাগলা ঠাকুর, রামকৃষ্ণ ভগবানকে পাগলা ঠাকুর, বিবেকানন্দকে ভণ্ড সন্ন্যাসী বলা, ক্ষুদিরাম বোসকে টেরোরিস্ট বলা, ও রবীন্দ্রনাথকে গুজুয়া কবি বলা। বেঁচে থাকাকালীন এসব কথাগুলো আসবে, কিন্তু বেঁচে থাকার পরে গিয়ে যখন থাকেন না, তখন থেকে তার মহত্তা নিয়ে আলোচনা ওঠা। আমি এটা বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি আছে বলে বাংলার লক্ষ লক্ষ পরিবার দুমুঠো ভাত পাচ্ছে, শান্তিতে বসবাস করছে। বলতে নেই, কোর্টে প্রতি মানুষের একটা রেসপেক্ট ছিল। হাইকোর্টে দেখা গেল সেখানে কি, যে বিচারপতি রায় দিচ্ছেন, তিনি পদ ত্যাগ করে বিজেপির দলে যোগ দিচ্ছেন। তার মানে কোর্টের সম্বন্ধেও মানুষের একটা, কিন্তু যদি এই বিচারক আজকে আছে, কালকে যে বিজেপিতে যাবে না, এর কোনো গ্যারান্টি থাকে না। তাই যদি হয়, তাহলে শেখ শাহজাহানের মতন মানুষ, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, ভুরি ভুরি মানুষ রাস্তায় নেমে করছে, যে একটা সামান্য একটা ভ্যান চালক থেকে হাজার হাজার কোটি টাকার মালিক সামনে আসছে, আপনাদের রাজ্য সরকার তার বাঁচানোর জন্য এই হাইকোর্টের রায় না মেনে তাকে সিবিআই কাস্টডিতে দিচ্ছে না, সিআইডি কাস্টডিতে রাখছে, অনেক ভায়োলেশন করছে, তারা সুপ্রিম কোর্টে ছুটছে। তো আপনারাও তো এই একই পথে। এই কথাটার মধ্যে আমি ঠিক যে বললাম, আমার জানাও নেই, তবে আমি একটু বলতে পারি, হাইকোর্ট রায় দিয়েছিল ইডিকে গ্রেফতার করতে, শেখ শাহজাহান। আচ্ছা, পুলিশের ক্ষমতা ছিল না, যেহেতু ইডি গ্রেফতার করার কথা বলে রেখেছে, পুলিশ ধরে নিয়ে ইডির কাছে যেতে পারছে না। তখন আমার অন্য কথা আসবে। পরবর্তীকালে হাইকোর্ট পুলিশও গ্রেফতার করতে হবে, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। আমি আবার বলবে যে পুলিশ তাহলে জানতো শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে, কিন্তু তাহলে ইডিকে কেন হাইকোর্ট বলবে? ইডি ব্যর্থতা, যখন ইডি গ্রেফতার করতে পারবে না, তাহলে ইডি ব্যর্থতা, পুলিশকে বলা মাত্র গ্রেফতার হচ্ছে। আপনি একটু প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে আছেন, অথচ দলের নামে কোনো অফেন্সিভ কথা উঠে আসলে বা দল কোথাও বিড়ম্বনা করলে এমন কোনো কথা আপনি ডিফেন্ড করছেন, অথচ পথ ছেড়ে দিয়ে বসে আছেন, কোথাও কি একটা বেসুরো তাল কাজ করছেন আপনার মধ্যে? না, এটাতে আমি দলটাকে তো যখন সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেস, যেদিন 1997 সালের 31শে ডিসেম্বর প্রথম টিভির মাধ্যমে জানতে পারলাম কালকে থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হবে, আজ জন্ম জানুয়ারি 1 তারিখ 98। আমি 93 যখন 21শে জুলাই ঘটনাটা ঘটলো, আমিও গুলি খেতে পারি, আন্দোলন করতে গেছি, গুলি খেতে কোনো দুঃখ নেই।
কিন্তু যখন ওই কংগ্রেসের, আমরা যুব কংগ্রেসের তরফ থেকে গেছিলাম মমতা জিন্দাকে, যখন ওই কংগ্রেস বললো যে না এই আন্দোলনটা পিছা ছিল, যুবনেত্রীর ঘাটতি ছিল, একটা অংশ বসে গেছিলাম, আমি বসে গেছি যে এই কি আন্দোলন করতে গিয়ে তারা 13টা যে প্রাণ গেল তাদের কোনো মূল্যায়ন হলো না। কিন্তু এই 98 প্রথম জানুয়ারি বা 1 জানুয়ারি সূর্যটা যেন নতুনভাবে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে, একটা আশার আলো দেখেছিলেন। সেই সূর্য এখন কোথায়? না, সেটা তো সৃষ্টি হলে 77-এ সিপিএম ক্ষমতায় এসছে, 77-এর পর ওরা বলে আমরা 34 বছর ছিলাম। কিভাবে ছিল আমরা জানি। 34 বছর মানে 77 থেকে 95 প্রথম আই কার্ড হলো, সেও পরাজিত হলো। এই 21শে জুলাই দাবি ছিল নো এপিক নো আই কার্ড, হ্যাঁ, নো এপিক নো ভোট, নো এপিক নো ভোট। আই কার্ড তৈরি হলো, টিএন সেশন করলো। এত বছর তো ভোট হয়নি, এবং 95-এর পরেও ভোট হয়নি, কারণ এই আই কার্ড 100% তৈরি হয়ে হয়ে আই কার্ড হয়ে কি হবে? আধার কার্ড হয়ে আপনার তো ভোট করতে দিচ্ছেন না। এগুলো পঞ্চায়েত ভোট তো করতে দেয়। আরে শোনো, একটা কথা বলি, পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, এইসব ভোটেতে সংগঠন লাগে জিততে গেলে। বিধানসভায় আপনি মনে করেন আপনার একদম পাশে বিধানসভা কেন নেই? ইতিহাস জন্ম থেকে আজ পর্যন্ত ভোট হয়নি, যেখান থেকে ভোট তৈরি হয়েছে সেখান থেকে এমন ঘটনা ঘটেনি। এই সময় এসে আজকে 2021-এ দাঁড়িয়ে সেখানে কোনো বিরোধীকে মনোনয়ন দিতে পারলো না, ভোট হলো না কেন? বিধানসভায় পঞ্চায়েত, হ্যাঁ পঞ্চায়েত, ঠিক আছে। এবার ধরে বিধানসভায় ভোট হলো না, একটা বিধানসভায় অতগুলো বুথ আছে, অতগুলো কর্মী তৈরি করতে হবে, আছে কিনা বিরোধীদের, সেটাও তো একটা প্রশ্ন। আজকে ভোট হচ্ছে, ভোট করতে গেলে পরিষ্কার কথা সংগঠন হয়, যতই তোমার বেলটারি দিয়ে ভোট করাও নিশ্চিন্তে অন্য কোনো সংগঠন ছিল না, না থাকলে তো তারা পরিষ্কার করে নাই। ভাঙড়ে জিতলো কি করে? নমিনেশনের দিন তো গুলি করা হলো। ভাঙড়ে আইএসএ জিতলো কি করে? তেমন সংগঠন ছিল। ভাঙড়ে যখন 2 দফা কমিটি জিতলো কি করে? তেমন সংগঠন ছিল। আমার কথা হচ্ছে লোহাকে ভাঙতে কাঠ দিয়ে হবে না, কাঠকে ভাঙতে কাঠ লাগতে পারে, লোহাকে ভাঙতে গেলে লোহা লাগবে। আমার কথাটা ক্লিয়ার হলো? সংগঠনটাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। লোহা ভাঙতে গেলে লোহাকে আনতে হবে, আর কাঠকে ভাঙতে গেলে কাঠকে আনতে হবে। তুমি কাঠ দিয়ে লোহা ভাঙতে পারবে না। হয়তো সংগঠন আছে, কিন্তু সেটা কাঠ, লোহা ভাঙানো হয়। সামনে লোকসভা ভোট, একদম সাথে সাথে রব চলছে। আপনাদের প্রার্থী শায়নী ঘোষ আবার একজন অভিনেত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে দল যদি আপনাকে আগামী দিন আবার প্রত্যক্ষভাবে সংগঠনের কাজ, ভোটের কাজে নামতে পারবে না, আমি সেই প্রশ্নটা এখন বলছি না, আগে দল বলুক, নেতৃত্ব বলুক। দল বলতে আমি পরিষ্কার নিজের উদ্যোক্ত কথা বলছি না, এমএলএ কিংবা এমপি নির্বাচনে যিনি দাঁড়িয়েছেন তারা বললে আমি না, আমি ওরা কথা বলছি না। একদম কেমন স্ট্রিট বা কালীঘাট থেকে খবর আসতে হবে, একদম তাই। কালীঘাটের দিদিকে ডিস্টার্ব করতে চাই না, দিদি আমার কাছে ভগবান। আমি আবার বলছি, দিদি আমার কাছে ভগবান। এখনো পর্যন্ত কোনো মেসেজ এসছে? হ্যাঁ, না এখন আসেনি। কোনো মেসেজ না, সেগুলো ওইগুলো নিয়ে আমি ভাবি না, ওইসব নিয়ে আমি চিন্তা করি। আমি আপনাকে পরিষ্কারই বলব যে উপরতলা দিদিকে কালীঘাটকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। দিদি আমাদের ভগবান। আমি এত বড় নেতা নই যে অভিষেক ব্যানার্জি এখন সাধারণ সম্পাদক, আগেও বলতে হবে ডিস্টার্ব করার, কিন্তু তার বাইরেও তো অনেক নেতৃত্ব আছে, তার বাইরেও অনেক নেতৃত্ব। আপনি যেমন একদম নিউট্রাল বসে আছেন, আপনার মতন কিন্তু দক্ষিণ বিধানসভায় আপনার সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে তারাও কিন্তু একদম নিউট্রাল চুপচাপ বসে আছে। সেক্ষেত্রে দল কি কোথাও একটু বিড়ম্বনায় করে আছে? সেটা আমি বিড়ম্বনা এমন ভাবে না, ঘরে যদি 5 জন ভাই থাকে তার মধ্যে 3 জন বসে থাকে, 2 জন কাজ করে, স্বাভাবিক ঘাটতি হয়, ঘাটতি হচ্ছে। এই ঘাটতির ফল তো পঞ্চায়েত ভোটে পাওয়া গেল, পঞ্চায়েত ভোটে পাওয়া গেল, লোকসভা ভোটে কি পাওয়া যাবে? আমি কি করে বলবো? মানুষ ভোট দেবে, মানুষ কর্মীদের না নামাতে পারলে একটু ঘাটতি হবে। যত প্রচার হবে তত মানুষকে বোঝানো যাবে, তার প্রচার কম হলে মানুষকে বোঝাতে যাবে না। লাভের সাথে এই মুহূর্তে আমরা সম্পর্ক না, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই।
দলের কাজে লাগার ব্যাপারে কোনো আলোচনা করতে? না না, কোনো সময় আমি কারণ আলোচনা করতে যাবো না। এই বেড়ে আছে আমাদের শ্রদ্ধার লোক, ঠিক আছে, আলোচনা হোক কাছে ও সংগঠনে কি বলবো। সব দক্ষিণ বিধানসভা থেকে লিড আছে, আমি সেটা বলবো, আমি কাজ করছি না কি করে তবু না। তো বাতাসের সংগঠন হয়, বাতাসের সংগঠন হয়, সংগঠন ফিজিক্যালি এলাকায় যেতে হবে, গেলেই বোঝা যাবে। আমরা তো মা বোনেরা যে রান্না করে না, হাঁড়িতে চাল থাকে, ঢাকনাটা খুলে দেখে, কখনো ভাতটা টেপেও ঢাকনাটা খুলে দেখে খুব দেখে বলে দেবে কতক্ষণ লাগতে পারে। আমরাও কি সেই টাইপে যাবো, আমরা ফিল্ডে নামলেই বুঝতে পারবো এখানে কি হতে চলেছে। এই এই গলাকা সন্ধ্যার পাঠাগার নিয়ে এখন সময় কাটছে। এলাকা সব পরিবার আছে, অনেক কিছু আছে, বন্ধু বান্ধব যা কিছু এখন কাজকর্ম সংসদ পাঠাগারের মধ্য দিয়ে এইখান দিয়ে যে সমস্ত সমাজসেবার একটা বড় বিশেষ সংগঠন হচ্ছে ক্লাব। সমাজসেবা আমার রক্তের মধ্যে, এখান থেকে সমাজসেবা করছে। হ্যাঁ, মানুষকে আনন্দ দেওয়ার জন্য সব প্রোগ্রাম করছি, বিপদে পড়লে মানুষের যেটুকু হেল্প করার ক্ষমতা আছে সেটুকু করছি। বৃহত্তর না হলে ক্ষুদ্র তো আছে, বড় মনে করতে পারলে ছোট তো করতে পারে। নমস্কার। আমরা যখন কথা বলছিলাম রঞ্জিত রায়, তিনি দক্ষিণ বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভার দক্ষ সংগঠক, দীর্ঘদিন ধরে যার কাছে এই সোনারপুর সংগঠনের দায়িত্ব ছিল, তার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। সামনেই লোকসভা ভোট, তিনি একদম নিউট্রাল বসে আছেন, দলের থেকে কোনো মেসেজ আসেনি এখনো পর্যন্ত। যদিও খাতা কলমে তিনি এখনো টাউন প্রেসিডেন্ট, কিন্তু দলের থেকে কোনো রকম কোনো বার্তা না পাওয়ার কারণে তিনি কিন্তু বসে আছেন। পাশাপাশি সংগঠন কিন্তু ভগ্নদশায় পরিণত হচ্ছে, যার ছবি আমরা দেখতে পেয়েছি পঞ্চায়েত ভোটে। তিনি কিন্তু একদম দার্থহীন ভাষায় বললেন, বেশি সংখ্যক কর্মীদেরকে যদি না মাঠে ফিল্ডে নামানো যায় তার ফল কিন্তু দলকে ভুগতে হবে। সেখানে দল বিবেচনা করবেন আগামী দিনে কিভাবে কাকে কোথায় কাজে লাগাবে। দল যদি উপর মহল থেকে, অর্থাৎ দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যদি কোনো মেসেজ আসে তাহলে তিনি ভেবে দেখতে চাইছেন বা ভেবে দেখবেন, কিন্তু লোকাল নেতৃত্ব কোনো অনুরোধ তিনি শুনবেন না। কেন কি তার তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি পরিষ্কার করে বলছেন, যাদের হাতে এখন সংগঠন দেওয়া হয়েছে তারা এই সোনারপুরের মাটি চেনেন না, সোনারপুরের বুথ চেনেন না, সংগঠন ততটা বোঝেন না। তার কারণে সোনারপুরের সংগঠন ভগ্নদশায় পরিণত হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার কথা তিনি জানিয়ে দিলেন।